আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ২য় গদ্যটির নাম হচ্ছে মিনু। আজকে আমরা মিনু গদ্যের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল ১ এবং ২। তবে ১ম পর্ব, প্রশ্নের ১ম পর্ব, প্রশ্ন এবং উত্তর। এই যে এখানে দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে ৫০ নম্বর। অর্থাৎ ৫ টি সৃজনশীল প্রশ্ন, গদ্য থেকে ৪ টি, কবিতা থেকে ৪ টি, মোট ৮ টি থাকবে। তোমাকে গদ্য থেকে ২ টি, কবিতা থেকে ২ টি, ৪ টি আর একটি এক জায়গা থেকে মোট ৫ টি সৃজনশীল প্রশ্নের উত্তর। হলো আমরা ৬ষ্ঠ শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয়ের এই যে মিনু গদ্য থেকে আজকে আমরা সৃজনশীল ১ম পর্বে সৃজনশীল ১ এবং ২ নিয়ে আলোচনা করব। দেখো প্রথমত সৃজনশীলের উদ্দীপকটি দেখো। কন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে। তাকে খালাম্মা বলে ডাকে। বন্ধুরা এই প্যাসেজটি মানে এই উদ্দীপকটি তোমাদের মূল বইতে রয়েছে। তোমরা দেখে নাও। মূল বইয়ের মধ্যে এই গদ্যটি তোমরা পাবে। তো আসো আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নগুলো তোমাদের মূল বইতে আছে। প্রথমে বলা হয়েছে মিনু কার বাড়িতে থাকতো? উত্তর হবে কি? মিনু এই যে দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। হ্যাঁ? এরপর হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? খ। তো উত্তর হচ্ছে দেখো, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে একটি বিশেষ দিক অর্থাৎ মনকে বোঝানো হয়েছে। এখানে ১ম পয়েন্ট। ২য় পয়েন্টে দাঁড়াও আমি একটু লাল নিই। হ্যাঁ? এই যে দেখো ২য় পয়েন্টে বলা হয়েছে প্রত্যেক মানুষের ৫ টি ইন্দ্রিয় আছে। লেখক এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষের এক অতীন্দ্রিয় উপলব্ধির কথা বলেছে। সে অনুভূতির হলো মানুষের মন বা হৃদয়। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এরপরে দেখো অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণনা ও মিনুর মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এখানে দেখো এখানে ৩ টি পয়েন্ট দিবে। ১ম পয়েন্ট হচ্ছে শারীরিক অক্ষমতা এবং মানসিক অবস্থার বিবেচনায় উদ্দীপকের বর্ণনা ও মিনুর মধ্যে সাদৃশ্যপূর্ণ লক্ষ্য করা যায়। ২য় পয়েন্টে লিখবে মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে। বাবা-মা না থাকায় সে দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় থাকে। সে বাড়ির সকল কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গেই গড়ে উঠেছে সখ্য। সে তার বাবা একদিন ফিরে আসবে। আর এই স্বপ্নই তাকে সকল অতিক্রম করতে সাহায্য করে। ৩য় পয়েন্টে লিখবে উদ্দীপকের বর্ণনা যে বাসায় কাজ করত সে বাসার সদস্যদের মতো হয়ে সে স্কুলে পড়ে নিজের জীবন ও কাজ নিয়েই তার ব্যস্ততা। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে তা পারেনি। কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে মিনু। কন্যার এমন দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্য প্রতীক্ষার কষ্ট লক্ষ্য করা যায়। তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর হচ্ছে মিনুর পাঠশালা। বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি। এটা ১ম পয়েন্ট। ২য় পয়েন্টে লিখবে মিনু গল্পে মিনু একই বাক ও শ্রবণ এবং পিতামাতা হারা এতিম। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ২য় পয়েন্ট। এরপরে এটা ৩য় পয়েন্ট। এখানে পয়েন্ট আর এটা হচ্ছে ৪র্থ পয়েন্ট। তোমরা এই ৪ টি পয়েন্ট আকারে লিখবে, স্পষ্ট লেখা আছে। এরপরে আসি আমরা ২য় উদ্দীপকটা দেখি। এখানে ২য় উদ্দীপকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিলমারি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রিক্তা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে অনেক কষ্টের গল্প আছে। আমার মেয়েকে যখন প্রাথমিক দেই তখন সেখান থেকে তারা বের করে দিয়েছিল। প্রতিবন্ধী বলে গালাগালও করেছে। পরে আর তাকে কোথাও ভর্তি করাতে পারিনি। সেই থেকে বুকের ভিতর অনেক বলেন, মেয়ের কারণে আজ বিবিসির শত নারীর তালিকায় স্থান পেয়ে সম্মানিত হয়েছে। আমি আপ্লুত। এখানে দেখো ৪ ডিসেম্বর ২০২৪ দৈনিক সমকাল থেকে নেওয়া হয়েছে উদ্দীপকটি।
এখানে দেখো এই যে মিনু গটিটার নাম কি? স্বপ্ন মিনুকে কিভাবে বাঁচিয়ে রাখে? প্রশ্ন উদ্দীপকের নাসরিন গল্পের আদেশ হলো। ৪ নম্বর হচ্ছে রিক্তার মেয়ের জন্য মিনুর জন্য ছিল না কেউ। এখানে আসো প্রথম প্রশ্ন তার নাম কি? তার নাম রেখেছিল পুটি। এরপর হচ্ছে স্বপ্ন মিনু কিভাবে বাঁচিয়ে রাখে? উত্তর দেখো বাবার ফেরার স্বপ্ন মিনুকে বাঁচিয়ে রাখে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে লিখবে দৈনন্দিন জীবনের মাঝে মিনু তার মাসিমা জানতো না, তার কাছে ফিরে আসবে। হ্যাঁ, এই যে দেখে নাও। এরপরে হচ্ছে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে মানে গ প্রতিপক্ষের নার্সের মেয়ে ও মিনুর গল্পের মিনুর মধ্যে কতটুকু সাদৃশ্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। এখানে ৩ টি পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট হচ্ছে উদ্দীপকের নার্সের মেয়ে ও মিনু গল্পের মিনু প্রতিবন্ধিতার অংশটুকু সাদৃশ্যপূর্ণ। দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু গল্পের মিনু বাঘ ও শ্রবণ একই সাথে অনাথ দূর সম্পর্কের বাড়িতে সে আশ্রয় অনাদরে মানে আদর নেই আরকি, অনাদরে। দুর্দশাগ্রস্ত জীবনে প্রকৃতি তার আর রয়েছে অপূর্ব এক মহা মনোজগৎ। প্রতিকূলতা সত্ত্বেও সে করে নিজে স্বপ্নে থাকে। এরপরে ৩ নম্বর পয়েন্ট লিখবে ওকে নার্স রিক্তার মেয়ে ও সে তার মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারেনি প্রতিবন্ধী ফলে মেয়েটি স্কুল কর্তৃপক্ষের হেনস্থার শিকার হয়। প্রতিবন্ধিতার দিক দিয়ে নার্স রিক্তার মেয়ে মিনু গল্পের একটা অংশের প্রতি করে কিন্তু পুরোপুরি না। উদ্দীপকের প্রতিবন্ধী মেয়েটি নার্স তার মতো একজন মা পেয়েছিল যিনি মেয়ের জন্য পরম ভালোবাসা। এখান থেকে শেষ করে দাও। এরপরের প্রশ্নটি হচ্ছে এই যে রিক্তার মেয়ের জন্য রিক্তা ছিল, মিনুর জন্য ছিল না কেউ। কথাটি বিশ্লেষণ করো। এখানে দেখো ৪ টি পয়েন্ট লিখবে। প্রথম পয়েন্ট লিখবা রিক্তা তার প্রতিবন্ধী মেয়ের অসহায়ত্বে পাশে থাকলেও মিনুর অসহায়ত্বে তার পাশে কেউ ছিল না। দ্বিতীয় পয়েন্টে লিখবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী মিনু মাতা-পিতাহীন এক করুণ জীবনের আশ্রয়ে বেঁচে থাকে। পুরো সম্পর্কের যে তার বাড়িতে সে আশ্রিত, সেখানে তার জন্য কোনো স্নেহ, আদর, ভালোবাসা নেই। তার সে নিঃসঙ্গ জীবনে প্রকৃতি এবং চমৎকার এক মনোজগতই তার আশ্রয়। এভাবে এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে লিখবে এখানে উদ্দীপকের নার্স রিক্তার মেয়ে বন্দিতার জন্য স্কুল থেকে বহিষ্কৃত এবং হেনস্থার শিকার কিন্তু তার পাশে ছিল তার মা। মেয়ের প্রতি তার ছিল অকৃত্রিম বোধ। এইভাবে করে এই পয়েন্টটা শেষ করো। ৪ নম্বর পয়েন্টে লিখবে রিক্তার মেয়ে প্রতিবন্ধী হলেও অসহায় হয়ে থাকে। তার মা সবসময় তার পাশে ছিল। তাকে অসহায় বোধ করতে দেয়নি। কিন্তু মিনুর বাক্যে তার জটিল মাতা-পিতাহীন তার পাশে কাউকেই পায়নি। পিসিমা শুধু আশ্রয় দিয়েছিল, যত্ন কিংবা ভালোবাসা দেয়নি। তাই বলা যায় রিক্তার প্রতিবন্ধী মেয়ে রিক্তা থাকলেও মিনু সম্পূর্ণ একা। তার জন্য ছিল না কেউ। এ হচ্ছে তোমাদের ২ টি সৃজনশীল আজকের পর্বে। দ্বিতীয় পর্বে আমরা ৩ নম্বর সৃজনশীল থেকে শুরু করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।